আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেক ফার্ম শুরু করছে গত ধরেন 5 বছরে। বাংলাদেশে অনেকগুলো সিএ ফার্ম বাংলাদেশে নতুন করে শুরু করেছে, সেটা প্রোপ্রাইটারশিপ আছে, পার্টনারশিপ আছে। সো রেজাল্টের দিক থেকে আমাদের ফার্মটা ইউনিকনেস আছে। আমরা শুরু থেকে, আমরা যে সময় থেকে আমরা স্টুডেন্টের প্রথম তো আমরা 18 সালে শুরু করি, অ্যাপ্লাই করি, আমরা সেপ্টেম্বর 18-তে হচ্ছে পারমিশন পাই, এবং তারপর থেকে আর্টিকেল স্টুডেন্ট পাওয়ার পারমিশনের পর থেকে যত আমার স্টুডেন্ট ছিল তাদের ভিতরে রিয়ালি একজন বা দুইজন কোনো পেপার এখনো পাস করেনি, একজন শুধু, আর সবাই কোনো না কোনো পেপার পাস করে ফেলছে, দুইজন এরকম আছে। আর এরকমও আছে যে আমাদের গ্রুপ থেকে প্রথম হচ্ছে সার্টিফিকেট লেভেল ক্রস করছে একজন, তারপর আর একটা এবার একটা দুইটা আছে অনেকেরই, যেমন দুই একটা আছে। তো সেই অর্থে খুব ভালো। এবং আমাদের ফার্ম থেকে আলহামদুলিল্লাহ নতুন ফার্মেও মাত্র 3টে পেপার কোয়ালিফাই করলে আমাদের শামীম কোয়ালিফাই করে যাবে। সো এটা একটা ভালো জিনিস। তো এইটা আমি কিছু ক্লাস শুরুর দিকে নিতাম বেসিক অ্যাকাউন্টিং, বাট এখানে বিশেষ করে যে ফারুক, তারপরে নাই ইলিয়াস, আজকে বোধহয় অন্য ক্লায়েন্টে অসুস্থ, আচ্ছা অসুবিধা নেই, ভালো হয়েছে, ইলিয়াসের জন্য রেকর্ড আছে। তো ওদের একটা বড় চাওয়া ছিল, বা হাবিবও বলে স্যার একটু ক্লাস নেন, সবাই বলে, বাট সময় হয় না। তো সময় আমাদের করতে হবে, ফিজিক্যাল ক্লাস আজকে নিচ্ছি বাট অনলাইনে চালাবো, এটা পাস করতে হবে। আমার সব কিছু নিয়ে আমি চার্টার সেক্রেটারি ক্লাসে না করে দিয়েছি, সিএমএ তে না করে দিয়েছি, আপনাদের ক্লাস নিব, আর সিএফও কোর্সের ক্লাস নিতে হবে। এখন আমরা যে কমন ইন্টারেস্ট খুঁজছিলাম যে কোন সাবজেক্টে সবাই কমন লাগবে, তার ভিতরে আপনারা বের করছেন ফার্স্ট অফ অল অ্যাসুরেন্স, ট্যাক্স এবং হচ্ছে এমআই। তাহলে অ্যাসুরেন্সটা এমন একটা জায়গা যেটা হচ্ছে কাজের জন্য ইম্পর্টেন্ট, আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এইটা না করলে অডিটিং হয় না। অডিট প্রফেশনে এসে অ্যাসুরেন্স অডিট যদি না জানেন তো সেই জায়গাটা একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? তো আজকে আমরা অডিট সিস্টেমের উপর ডিসকাস করব, মিনিং কি, একটু হিস্ট্রিটা জানবো, কেন। আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে অডিট কেন প্রয়োজন, তো আপনারা বিভিন্নভাবে বলছেন, বাট আমি একটু মজা করে বলি। ধরেন লেটস সে হারুন এখানে ট্রেনিং করে না বিশ্বলিউশনে, এখন যদি হারুন একাই এই অর্গানাইজেশনটা ওনার হতো, বিশ্বলিউশনের ওনার হারুন একা, এটা ধরেন একটা প্রোপ্রাইটারশিপ ফার্ম বিশ্বলিউশন, সে নিজে স্টুডেন্টদের কল করে, ঠিক আছে, নিজেই স্টুডেন্টদের টাকাটা কালেক্ট করে, নিজের অ্যাকাউন্টে ঢুকে অথবা নিজের কাছে রাখে, তাহলে অ্যাকাউন্টিংটা সিম্পলিফাইড হতো, লাইক হচ্ছে প্রোপ্রাইটারশিপ। যদিও তার যত স্কেল হইলে আস্তে আস্তে রাখতে হইতো, কিন্তু অ্যাটলিস্ট সে বুঝতো যে আমি লুজার হওয়ার কোনো চান্স নেই, কোনো চ্যালেঞ্জ নাই, কোথাও কোনো চ্যালেঞ্জ নাই, বিকজ আমার টাকা আমি ম্যানেজ করছি, তাই না? এই যে একদম স্মল ফর্ম অফ বিজনেস প্রোপ্রাইটারশিপ, পৃথিবীর শুরুতে যখন এটা ছিল যে নিজের গোত্রের রান্না বাড়া নিজেই করতো, নিজের খাবার নিজেই তৈরি করতো, নিজের শস্য নিজেই ফলাতো, নিজের জামা কাপড় নিজে করতো, তখন কিন্তু এই ব্যবসাটা ছিল না। কখন শুরু হলো? একদম আদি, পৃথিবীর আদির থেকেই হচ্ছে ব্যবসা শুরু হয়েছে। কেন ব্যবসা শুরু হয়েছে? এবং ব্যবসা শুরু হওয়ার পরে প্রথম হয়েছে যে আমি ধরেন জামা বানাইতে পারি, আরেকজন হচ্ছে খাবার বানায়, এক্সচেঞ্জ শুরু হয়, এটা বাটার। এই বাটার করার পরে আমি অনেকবার বলছি আর রিপিট করবো না, এই বাটার হওয়ার পরে তখন কারেন্সির প্রয়োজন হয়েছে, হ্যাঁ, ফিয়াট কারেন্সির প্রয়োজন হয়েছে, যে সেন্ট্রাল ব্যাংক কারেন্সি। প্রথমে ছিল সিম্পল হচ্ছে যে একটা হয়তো গোল্ড কয়েন, গোল্ড স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে যে ফিয়াট কারেন্সি, টাকার কারেন্সি চলে আসছে, ইন্টারন্যাশনাল সফট কারেন্সি, হার্ড কারেন্সি। সফট কারেন্সি মানে যেসব দেশের, যেমন বাংলাদেশের কারেন্সি সফট কারেন্সি, হ্যাঁ, আর ইউএসডি হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট কারেন্সি, বিকজ ম্যাক্সিমাম দেশ তাদের টাকার এক্সচেঞ্জের জন্য, ট্রেড করার জন্য এটাকে করে। তো তখন দেখেন যখন নিজের থেকে বেরোয় আসলাম তখনই কিন্তু আমার অ্যাকাউন্টিং রাখা প্রয়োজন হলো। আচ্ছা, আবার যখন অ্যাকাউন্টিং রাখা শুরু করছি তখন কিন্তু আস্তে আস্তে মনে হইতেছে যে আমার লোকগুলো কি ঠিকমতো কাজ করছে, টাকা কি ঠিকমতো অ্যাকাউন্টে ঢুকতেছে কিনা, ব্যাংক ব্যবস্থা শুরু হলো, ব্যাংক রিকনসিলিয়েশন করা লাগে কিনা, আমি বাকিতে বিল করছি, অ্যাকাউন্ট রিসিভেবল লিখে রাখছি, কিন্তু হয়তো আমার লোক টাকা নিয়ে ওকে অ্যাকাউন্ট রিসিভেবল দেখে রাখছে কিন্তু টাকাটা নিয়ে নিছে, হতে পারে না? অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট করেছে ফেক, হয়তো অন্য পার্টির মাধ্যমে যাচ্ছে। সো এই যতগুলো জিনিস, তখন যখন প্রোপ্রাইটারশিপ থেকে একটু বড় বিজনেস হলো তখনই অ্যাকাউন্টিংটা মাস্ট, আর অ্যাকাউন্টিং এর সঙ্গে সঙ্গে চলে আসলো অডিটিং। বোঝা গেছে জিনিসটা? এবং এই অডিটিংটা আসছে আরেকটু ইন্টারেস্টিং। আমরা যে চার্টার্ড কথাটা বলি, চার্টার্ড এটা মানে কি? সনদপ্রাপ্ত। মানে এই চার্টার্ড কথাটার একটা ইনবিল্ড হচ্ছে সনদপ্রাপ্ত বলে, বাট রানীর সনদপ্রাপ্তটা বলা হয় এই জন্য যে প্রথম এই রয়্যাল, যে এখন যে রিসেন্টলি অনেক বছর পরে সেকেন্ড এলিজাবেথ মারা গেলেন না, ওরা যে ছেলে নিজের প্রিন্স চার্লস যে নিলেন, তো ফার্স্ট এলিজাবেথ যখন তাদের এই যে সারা পৃথিবীতে দেখেন, ইভেন এখনো দেখবেন যে আপনার পৃথিবীর অনেকগুলো দেশ ভলান্টারি লেভেলে
তাদের রানীকে রানী মনে করে, মানে যেটাকে কোনটা বলে আমাদের কমনওয়েলথ কান্ট্রিগুলো এখনো রেসপেক্ট করে যে আমাদের একসময় রানী শাসন করছে সেই সময়। তো তখন দেখলো যে সারা পৃথিবীতে সে বাংলাদেশের জমিদার প্রথা আপনি উপন্যাসে পাবেন, সেই সময় পূর্ব পশ্চিম এই বইগুলোতে হুমায়ুন আহমেদও পাবেন যে ছিল অয়ময়, দেখছেন অনেকে, অয়ময় দেখছেন না, অয়ময় তো সবাই দেখেছেন। তো ওখানে দেখবেন যে জমিদারি নিতে হতো একটা নির্দিষ্ট কর বর্ষে, তার করের একটা টাকা অ্যাডভান্স দিয়ে জমিদারি নিতে হতো, আর ওই জমিদার আবার টাকা কালেক্ট করতো এবং সেইখানে শোষণ শাসন অনেক কিছু ছিল, তাই না? সো এই যে জমিদার যে টাকা কালেক্ট করতো, এখন কথা হচ্ছে জমিদার যে প্রপারলি টাকাটা দিচ্ছে কি দিচ্ছে না, কত অংশ দিচ্ছে, 10 টাকা তালুক বলতো যে এত বড় জায়গার কম টাকা দিচ্ছে নাকি ফাঁকি দিচ্ছে, অথবা জমিদারের একটা অ্যালাউন্স দিত রানী যে তার একটা মেনটেন করার জন্য, তারা এক তেলে দুইবার ভাসতো না, মানে সিস্টেম ছিল অনেক বড় বড় জমিদারের যে তারা যে ভাসতো না, একবার ভেজে তেল ফেলে দিত। পরে রানীর একবার অডিটে এসে বললো যে এটা ঠিক নেই। এখন তখন রানী চিন্তা করলো যে আমি যে এরকম সারা পৃথিবীতে আমার সাম্রাজ্য ছড়ায় ফেলছি, তো এই সাম্রাজ্য ছড়ানোর ফলে কি চ্যালেঞ্জ হয়েছে যে আমার যারা জমিদারি যাদেরকে দিয়েছি, যারা ওয়ান কাইন্ড অফ সেই জমিদাররা কি আমার টাকাটা প্রপারলি কালেক্ট করছে কিনা এবং করলে আমাকে হিসাব দিচ্ছে কিনা। তখন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রফেশনটা শুরু। সো তার মানে ফর্মাল অডিটিং প্রসেস কিন্তু আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনের মাধ্যমে আসছে। সো এটা আমরা বুঝলাম, বোঝা গেল। হিস্ট্রি যদি বলি, সারা পৃথিবী যত ওয়ার্ড পান সেই ওয়ার্ডের ভিতর দেখেন আপনি দেখুন থিওরিটিক্যাল আসে, কিন্তু পরের লেভেলে কিন্তু আসবে হচ্ছে যদি আপনি বলে যে অডিট কি, যদি বলতে পারেন যে অডিট হচ্ছে অর্ডারের নামে একটা ওয়ার্ড থেকে আসছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে সারা পৃথিবীর ম্যাক্সিমাম বিজনেস ওয়ার্ডগুলো আসছে ল্যাটিন ওয়ার্ড থেকে। অর্ডার মানে হচ্ছে টু হিয়ার, শোনা। আচ্ছা, শোনা কথাটা কেন আসছে এবার বলেন। যে অডিট করা উচিত ছিল যে খোঁজা, ফাইন্ডিং, হ্যাঁ আমরা যেটা বলি, অথবা ইনভেস্টিগেশন, এরকমের সমর্থক হওয়ার দরকার ছিল না। টু হিয়ার অডিট কেন আসলো? যে অর্ডারের যে ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড, তার ইংরেজি ওয়ার্ড টু হিয়ার, শোনা, তাহলে কেন আসলো বলেন? লজিকটা কি বলেন তো? আমি বুঝাই দিই, সেটা হচ্ছে অডিটিং প্রসেসটা ইজ নট পুলিশিং, এবং কোনোদিনই কেউ কিন্তু বলতে পারে না যে তোমাকে কোনো প্রপারলি শুনতে দেওয়া হবে না। যা তোমাকে আমি মনে করছি তুমি এটা ম্যানিপুলেশন করছো, মিস রিপ্রেজেন্টেশন করছো, মানে এখান থেকে ফ্রড করেছো, এরর করছো, তো তুমি তোমার 5,000 টাকা হচ্ছে জরিমানা। সেটা হইলে আসলে আইনের স্পিরিটে যায় না। আলটিমেটলি যে কোনো ফাইন্ডিং, যে কোনো কিছু প্রপারলি তার সাথে আলাপ করতে হয়, তার থেকে অ্যাকনলেজ করাইতে হয়, তাকে বলার সুযোগ দিতে হয়। সো অডিটিং প্রসেসের একটা বেসিক জায়গা হচ্ছে যখন আপনি অডিটি এবং অডিটরের ভিতরে দেয়ার ইজ এ ট্রান্সপারেন্সি, যে আমি কোনো কিছু গেস করব না, অ্যাজাম্পশন করব না, আমি আন্দাজে তার উপর কিছু করব না। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এভিডেন্স বেস খুঁজবো এবং তার সাথে রিকনসাইল করবো। এমন না যে আমি তাড়াতাড়ি অডিট ফাইল ক্লোজ করে নিয়ে চলে এসে রিপোর্ট করবো, নট নেসেসারিলি, এটা করাই যাবে না। সো এই জন্য অর্ডারে অত টু হিয়ার, তার মানে কি, তাহলে তখন থেকে রানী কনসেপ্ট দিয়েছে যে তুমি যাও অডিট করো। চার্টার অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড ওয়েলস থেকে সার্টিফিকেশন দেওয়া শুরু করছে সারা পৃথিবীর, ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, কানাডা, ইউএসএ অলসো এ সাবকন্টিনেন্ট আন্ডার ব্রিটিশ এম্পায়ার। হ্যাঁ, তো সেই জায়গায় তারা কি করতো, যে বলতো যে তুমি কথা বলো, কার সাথে কথা বলো, ওই জমিদারের সাথে কথা বলে সে কত টাকা দিয়েছে, প্রপারলি আছে, তারপর তুমি ইনভেস্টিগেশন করো। ইনভেস্টিগেশন রেজাল্ট নিয়ে তাকে আবার ক্লোজিং মিটিং করো। আমরা বলি না ক্লোজিং মিটিং করি, আমরা একটা ডিসকাশন করে আসি, এক্সিট মিটিং করি, সেই এক্সিট মিটিংটা করে আসো। এই জন্যই টু হিয়ার। তো এইটা শুরু হয়েছে আসলে একদম সেই আগের থেকে। রেভিনিউ প্রথমে হচ্ছে অ্যাকাউন্টসটা রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের উপরে প্রথমে, কারণ তখন তো এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এত কিছু ছিল না, তখন সিম্পলিফাইড যে রেভিনিউ এবং এক্সপেন্ডিচার প্রপারলি রিকনসাইল আছে কিনা, যেটা বলছে এটা সঠিক কিনা, এটা দেখায় এবং এইভাবে কথা বলা। দেন তখন হচ্ছে যে অডিটের সংজ্ঞা, সবচেয়ে সিম্পলিফাইড সংজ্ঞাটা হচ্ছে অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অ্যান্ড ভেরিফিকেশন অফ এনি organizational financial statement, accounting records and supporting document, governance and management, regulatory issues by a professional auditor within the view of view or to express an independent opinion. তাহলে কি করলেন, আমি যদি সংজ্ঞাটা ভাঙি এরকম যে ইন্ডিপেন্ডেন্ট অডিট হতে হলে প্রথমে কি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাই না? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? নট বায়াস। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নট বায়াস। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নট বায়াস। তাহলে দেখেন, এবার আপনি আসেন, আমরা যে অডিট ফাইলিং করি, এবার অডিট ফাইলিং এ আপনি মনে করেন যে মৌসুমী কোর্স করেছেন, আপনি কোর্স করেছেন, ওইখানে অডিট প্ল্যানিং এ প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন করতে হয় না, যে কি, তার মানে
প্রথম যে কথাটা যে আপনি দেখেন পরীক্ষা এখন কিন্তু আপনার আর কোনো ভুল হবে না যে আমি অডিটে গেলে প্রথমে আমার থাকতে হবে যে এই বিজনেসের সাথে আমার কোনো রিলেশনশিপ নাই, আমার আত্মীয় নাই, ওয়াইফ নাই, ভাই নাই, অথবা আমার শেয়ার হোল্ডিং নাই। ইভেন লিস্টেড কোম্পানি যদি কখনো মনে করেন যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয় সেই ক্ষেত্রে বলা আছে less than 1%। তার মানে ইন্ডিপেন্ডেন্ট কথার ভিতরে আপনার অলওয়েজ দেয়ার শুড নট বি এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে কি, ওই অডিটি অর্গানাইজেশনের অডিট করতে যে যদি রেভিনিউ কম বা বেশি দেখানোর মাধ্যমে ওর স্পন্সররা, ওর প্রমোটাররা যদি কোনো বেনিফিট হতে পারে, এরকম কোনো সন্দেহ যদি থাকে, তাহলে ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়ার্ড। আর কি করবে, এক্সামিনেশন করবে, এক্সামিনেশন, হ্যাঁ, এন্ড ভেরিফিকেশন কি করবে, তাহলে কি বললো আমাদের প্রথম হচ্ছে অডিটের ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং সে এক্সামিনেশন এবং ভেরিফিকেশন করবে। কি ভেরিফিকেশন করবে সেটাও কিন্তু বলা আছে সংজ্ঞার ভিতরে। কি বলা আছে, আমাদের প্রথমে বলবেন হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে মূলত প্রথমে করি। তারপরে হচ্ছে মানে আমাদের যত সাপোর্টিং ডকুমেন্টস আছে, অ্যাকাউন্টিং রেকর্ডস, হ্যাঁ, অ্যাকাউন্টিং রেকর্ডস, আমি বলতেছি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, অ্যাকাউন্টিং রেকর্ডস, হ্যাঁ। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে সাপোর্টিং ডকুমেন্টস, না, সাপোর্টিং ডকুমেন্টস, হ্যাঁ, এগুলো আমাদের দেখতে হবে, ডকুমেন্টস। আচ্ছা, সাপোর্টিং, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং রেকর্ড, সাপোর্টিং ডকুমেন্ট মানে ভাউচারগুলো, এন্ড ডেফিনেটলি হচ্ছে আপনার গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। তার মানে আপনাকে দেখতে হবে যে কর্পোরেট গভর্নেন্স আছে কিনা, সিজি কর্পোরেট গভর্নেন্স আছে কিনা, এটা ক্ষেত্র বিশেষ, তাই না? হ্যাঁ, কারণ কি কর্পোরেট গভর্নেন্সের কথাটা আসছে কেন, যে বিজনেসের যে ফর্ম সেখানে বলা হচ্ছে ওনার আর অর্গানাইজেশন, তাই না? ওনার আর অর্গানাইজেশন ইজ এ সেপারেট এন্টিটি। এটা কোথায় বলা আছে বলেন তো? আমাদের অ্যাকাউন্টিং এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং আমাদের IS 1 এ ক্লিয়ারলি বলা আছে যে বিজনেস এবং তার ওনার শুড বি এ সেপারেট। এই যে ফার্মে দেখেন, ফার্মের আমাদের ট্যালিতে আমরা অ্যাকাউন্টস মেনটেন করি। আমি যদি পার্সোনাল নর্মালি আমি ড্রয়িং এখন ওইভাবে করি না, আমাদের পার্টনার আসছে এখন ডিফারেন্ট ফর্মে আসবে। তারপরেও ধরেন আমরা আজকে লেটসে আমাদের CA নাইটের আজকে প্রোগ্রাম রাতে, তো একটা 3000 টাকার ফি দিছে না আজকে পার্টিসিপেশন, ওইটাও কিন্তু ভাউচার সাইন করে নিতে হচ্ছে আমার নামে, মানে ওয়ান কাইন্ড অফ পার্সোনাল ড্রয়িং অথবা যাই বলেন। তার মানে অথবা আমি যদি বলি না এটা ফার্মের বিজনেস ডেভেলপমেন্টের জন্য, তাও কিন্তু হবে। সো আলটিমেটলি এই জিনিসটা, তার মানে সোল ট্রেডারশিপ থাকার কারণে যা ইচ্ছা টাকা নিলাম আর পকেটে ঢুকলাম, তাহলে কিন্তু কর্পোরেট গভর্নেন্স বলে কোনো কিছু থাকলো না। সেই ফার্মগুলো কিন্তু ভালো করতে পারে না, পারে? আমরা তো অনেকে অন্য ফার্ম থেকে আসছি। সো ভেরি ইম্পর্টেন্ট। দেন বলতেছি কি রেগুলেটরি ইস্যুস, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। রেগুলেটরি ইস্যুস মানে কি, এই যে রেগুলেটরি ইস্যুস বললেই কিন্তু রেগুলেটরি ইস্যুস। এই রেগুলেটরি ইস্যুস কি, দেখেন আপনি এফআরসি অথবা আমাদের আইসিএবি আগে যে ইয়ে করতো কি, আইসিএবি যে আমাদের IFRS স্ট্যান্ডার্ড, দিস ইজ এ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। ISA অনুযায়ী অডিট করতে হবে, হ্যাঁ, এবং ISA অথবা BSA অনুযায়ী করতে হবে। তারপরে আমাদের কি হবে, ট্যাক্সেশন, NBR এর যত রুল আছে মানতে হবে। আর যে SC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, তারপরে যদি লিস্টেড হয় তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং রিলেটেড যত কমপ্লায়েন্স আছে, ঠিক আছে, তার সবগুলোই যেন প্রপারলি করা। তাহলে সংজ্ঞার ভিতরে দেখেন অডিটের সবচেয়ে সিম্পল হচ্ছে যে যিনি করতে যাবেন হি অর শি শুড বি এ ফার্ম or individual person but should be independent, not related to any sort of relation between the, তবে যদি কোনো রকম মাইনর থাকে সেটাও ডিসক্লোজ করে কিন্তু কারেকশন করা যায়, মানে ওই লেভেলে যে আমার অডিট রিপোর্টের ইন্ডিপেন্ডেন্সিতে চ্যালেঞ্জ আসবে না, মানে আমি কিন্তু এটাকে বায়াসড হব না, এটা যদি ডিসক্লোজ থাকে তাহলেও ভালো। তারপরে কি করবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আপনি এক্সামিনেশন ভেরিফিকেশন করবেন কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপর হচ্ছে যে অ্যাকাউন্টিং রেকর্ডস, তারপরে সাপোর্টিং ডকুমেন্টস, কর্পোরেট গভর্নেন্স এবং হচ্ছে যে ম্যানেজমেন্ট স্টাইল, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এবং এইটা শেষ করে ইন্ডিপেন্ডেন্ট ফেয়ার একটা ভিউ এক্সপ্রেস করবেন। তাহলে আমরা অডিটের সবচেয়ে সিম্পল সংজ্ঞা আমরা বলতে পারলাম না ফারুক, আমরা বলতে পারবো না যে কোনো জায়গায়। তাহলে এখন যদি আপনাদের এখনকার যে স্টাইলে কোশ্চেন আসে সেখানে কিন্তু আপনাদের এই দিয়েই কিন্তু একটা দুটো কোশ্চেন থাকবে, এই ইন্ডিপেন্ডেন্স দেখবেন যে এরকম এইটার ভিতরেই চলে আসবে। সো আপনি তখন কমন সেন্স দিয়ে বুঝতে পারবেন যে স্যারের কথাগুলো আরেকবার শুনলে যে এর ভিতর থেকে আমি অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আসেন যে আমাদের অডিটের অনেকগুলো অডিট হয়, মূলত আমরা যেটা স্ট্যাটিউটরি অডিট বলি, যেটা হচ্ছে আমাদের
চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মই বাংলাদেশে একমাত্র, সারা পৃথিবীতে অলমোস্ট চার্টার অ্যাকাউন্টেন্ট এটা করে। সাম সর্ট অফ কস্ট অডিট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইন্ডিয়াতে, পাকিস্তানে কিছুটা আছে, বাংলাদেশে কিছুটা আছে। এর বাইরে স্ট্যাটুটরি অডিট হয় হচ্ছে যেটা কোম্পানি সেক্রেটারি অডিট বা কর্পোরেট গভর্নেন্স অডিট, ওটা সিএ ফার্মও করতে পারে, চার্টার সেক্রেটারি ফার্মও করতে পারে, সিএ ফার্মও করতে পারে। বাট অডিট বলতে ইনহারেন্টলি এইগুলোতেই চলে আসছে। যত জায়গায় আমি অন্য জায়গায় পড়ি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিট পড়াই, চার্টার সেক্রেটারি অডিট পড়াই, ওখানে কিন্তু আমাকে ডেফিনেশন দিতে গেলে বলতে হয় কিন্তু সিএ অডিটার, কারণ এটাই হচ্ছে মূলত অডিট বলতে এটা বোঝা যায়। এখন এক্সটেন্ডেড হচ্ছে, এখন কি সিসারা কি করতেছে, আইটি অডিট করতেছে, সিস্টেম অডিট করছে, তারপরে কি বলে কোয়ালিটি অ্যাসুরেন্সের অডিট হচ্ছে, লিডের অডিট হচ্ছে, তারপরে আপনারা দেখবেন হচ্ছে যে কি বলে ওটা আইএমএস কিউএমএস এর অডিট হচ্ছে, তারপরে আইএসও 9001, আইএসও 14001, ওগুলো হচ্ছে কোয়ালিটি ডিফারেন্ট প্যারামিটার, সেটা অডিট হয়। বাট দিস অডিট ইজ বেসিক্যালি যে কোনো অডিটের যদি রেফার করতে হয় তাহলে এই যে হিস্ট্রিটা আপনাকে বললাম যে অডিট শুরু করতে হবে। সো ম্যানেজমেন্ট অডিট, অপারেশনাল অডিট, ইন্টারনাল অডিট হয়, কস্ট অডিট, সিস্টেম অডিট এবং স্ট্যাটুটরি ফাইন্যান্সিয়াল অডিট। স্ট্যাটুটরি অডিটের ভিতরে আবার দুইটা হয়, একটা হচ্ছে ইনভেস্টিগেশন টাইপ হয়, এঙ্গেজমেন্টটা কিরকম হবে, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হতে পারে। ধরেন আপনি স্ট্যাটুটরি রেগুলেটরি যে অডিটের প্রসেস, এটা তার সিস্টেম আছে, এর বাইরে আপনাকে কেউ বললো যে আপনার একটা এঙ্গেজমেন্ট, লেটসে আমরা একটা ক্লায়েন্ট করছি, আমরা বলতেও পারি, অসুবিধা নেই, আমরা সিটি এসকেপের কাজ করছি, ম্যানেজমেন্ট অডিট, দিস ইজ নট রিকোয়ার্ড বাই দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক। তাদের স্ট্যাটুটরি অডিট কিন্তু আলাদা ফার্ম আছে, বাট তারপরেও আমাদেরকে সারা বছর নিয়োগ করছে টু মানে ভিউ যে তাদের যে ওনাররা সবাই তো প্রসেসে ইনভলভ না, তারা 100% করতেছে। সো আমরা 100% ব্যাংক রিকনসিলিয়েশন করার কাজটা করেছি। সো এটা তখন কিন্তু আর আমার নর্মাল স্ট্যাটুটরি অডিটের স্কোপে কিন্তু থাকে। আমরা তখন কি করতাম, আমরা যেহেতু টাইমটা লিমিটেশন থাকে, আমরা লিমিটেশনগুলো বলে নেই। কি লিমিটেশন? প্রথম হচ্ছে যে 100% আমরা কখনোই করতে পারি না, তাহলে ফি হয়তো অনেক বেশি, যেমন ওইটার ফি হয়তো 12-14 লাখ টাকা হয়েছে, হোয়ারাস অডিট ফি হয়তো 2 লাখ টাকার ভিতরে করতে হবে। তারপরে সারা বছর আসলে সম্ভব, সেই কারণে আমরা যেটা করতে হয়, অডিটররা ক্যান রিলাই কার উপর করতে পারে, ম্যানেজমেন্ট অডিট, কস্ট অডিট, স্ট্যাটুটরি অডিট, যে কোনো অডিট রিপোর্ট আমি যে চাইতে পারি। ইন্টারনাল অডিট টিমে আমি বলতে পারি তুমি কিভাবে ইন্টারনাল অডিট প্ল্যান করছো, এটা আমার অ্যাক্সেস দেওয়া আছে কিন্তু, এবং অ্যাক্সেস না দিলে লিমিটেশনের জায়গায় আমরা কিন্তু বলতে পারি যে লিমিটেশন তৈরি হয়েছে, তাই না? সো এই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট। তার মানে আপনারা তাহলে বুঝলেন কি যে আমরা স্ট্যাটুটরি অডিট করতে গেলে ওইখানের যে কন্ট্রোল মেকানিজম, আমরা ঢুকেই যে ধরেন এই রুমটা ঢুকেই আমি প্রথমে দেখবো যে আচ্ছা এখানে ক্লাস নিব, এখানে একটু যেমন খালি করা হয়েছে, যেখানে যদি টেবিলটা অন্য সময় থাকতো আমার যেতে অসুবিধা হতো, একটু এভাবে লিখতে হইতো, সো এটা খালি করা হয়েছে। আপনাদের সিটিং যে কয়টা আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, ঢুকেই কিন্তু আমার এটা ফাস্ট হয়েছে। তার মানে কি আমার এই ট্রেনিংটার জন্য, এই ক্লাসের জন্য এই এনভায়রনমেন্টটা কন্ট্রোল এনভায়রনমেন্ট ঠিক আছে। সো যখনই আপনি যাবেন তখন কিন্তু মোটার আগে দেখবেন অর্গানাইজেশনের এখানে কিরকম, ঢুকে দেখবেন যে এখানে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট যদি সিএফও হিসেবে থাকে, হ্যাঁ, অডিট হেডও যদি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি বা সিএ বা সিএম এরা যদি এই কোম্পানি সেক্রেটারি থাকে, বুঝতে হবে যে এরা প্রফেশনালদের রাখার মতো একটা কালচার এখানে আছে, ঠিক আছে? আমি রিসেন্টলি বেশ 2 বছর আগে একটা 1.5 বছর আগে একটা লিস্টেড কোম্পানির যাবে কি যাবে না এক্সপার্ট প্যানেলে ছিলাম ঢাকা স্টক চেঞ্জের। তো ওইখানে আমি সব কিছু জানার পর একটা খুব সিম্পলিফাইড বলছিলাম, অন্য চার্টার অ্যাকাউন্টেন্ট আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করলো। ওই দিনও আমাকে একজন বললো যে আপনার পয়েন্টটা খুব ভ্যালিড ছিল। উনি বলতেছিল যে এরা মেইন মার্কেটে যাবে আর তাদের পার মান্থ হেড অফ ফাইন্যান্সের স্যালারি দেওয়া আছে 30,000 টাকা, কোম্পানি সেক্রেটারি দিয়েছে 20,000 টাকা। তো এটা কেউ ওইভাবে ধরে নেই, কারণ অনেকেই চেক করছে তো আমার সাথে আরো। আমি বলছি যে এই অর্গানাইজেশনের ইনহারেন্টলি একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, বিকজ 25-30,000 টাকা দিয়ে যে অ্যাকাউন্ট সেট আছে, সো সাম সর্ট অফ প্রবলেম এখানে আসেই। তাহলে সে আইদার কোনো থার্ড পার্টিতে করায়, সো এখানে যদি মিনিমাম লেভেল লিস্টিতে আসতেছে, তার মানে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছে, চার্টার অ্যাকাউন্টেন্ট না হলেও প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে সিএমএ, সিসিএ, সিমা যে কেউ থাকতে পারতো, তাই না? সো এই যে দেখে একটা ওভারঅল, এটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশন। তো অডিটে যে আমরা কিন্তু প্রথম এইটা নেওয়ার চেষ্টা করি, বিজনেস প্রসেস জানার চেষ্টা করি, এনভায়রনমেন্ট বোঝার চেষ্টা করি, ওয়েবসাইট ঘাঁটি, সোশ্যাল মিডিয়া রেফারেন্স খুঁজি, ওনারদের নামে বা ওই অর্গানাইজেশনের নামে কোনো মামলা আছে কিনা, ট্যাক্স পেন্ডিং আছে কিনা। ওভারঅল আমরা একটা প্রাইমারি রিস্কটাকে নিব কি নিব না, এর আগে রিস্কটাকে করি, যে তারা যদি রিস্ক হয় তাহলে আমি এটাকে তখন আমাকে করতে হবে। যদি ধরেন কোনো অর্গানাইজেশনের সামনে কোনো পেন্ডিং মামলা নেই, পিছনে কোনো কিছু নেই, তাহলে সেই অডিট নেওয়ার সময় যে রিস্ক হবে, তাহলে তার কিন্তু রিস্ক এবং স্যাম্পল সাইজ মানে কতটুকু দেখবেন, এটা কিন্তু একটা অ্যাডভার্স। ধরেন যদি রিস্ক যদি বেশি থাকে, মানে অ্যাডভার্স না, রিলেশন আছে, রিলেশনটা কেমন, ধরেন আপনার যদি এমন হয় অডিটটা আপনাকে নিতে চাচ্ছেন বাট রিস্ক আছে, তখন আপনি স্যাম্পলিং সাইজ বাড়াই দিবেন, সংখ্যা বাড়াই দিবেন, এবং তার ফিউ হাই হবে। বিকজ কেন, আপনি তাকে অনেক বেশি কিন্তু আপনি হয়তো 15-20% করলে হবে না, হয়তো আপনি 60-70% আপনার স্যাম্পলিং মানে পুরোটা চেক করতে হবে, ঠিক আছে? রাইট, এটা আমাদের
আমাদের এই প্রফেশনাল স্কেপটিসিজমটা খাটাইতে হবে, ঠিক আছে? এরপরে আমরা যদি বলি, আমি আজকে একদম বেসিকে যাচ্ছি, তো আমরা এরপরে আরো ডিটেইল করব, আমি একদম ধরে ধরে ফাইল ধরে ধরে, ঠিক আছে? তো স্ট্যাটুটরি অডিট ছাড়া অন্য অডিটগুলো আসলে